এই পদ্ধতিকে তুমি চিট কোড বলতেই পারো, কারণ টপ 1% স্টুডেন্ট এই পদ্ধতিকে ইউজ করে 90%-এরও উপরে নাম্বার নিয়ে আসে এবং শুধুমাত্র টিচার্সরা এবং সেই টপ 1% স্টুডেন্টসরাই জানে এই পদ্ধতিটি। সেই পদ্ধতিটি কি? সেটি হচ্ছে পুরো টেক্সট বই থেকে শুধুমাত্র 35% অংশ কি থাকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস থাকে, যেগুলি দিয়েই বোর্ড কিন্তু প্রশ্নপত্র তৈরি করে। বোর্ড সবসময় একটি প্রশ্নপত্র তৈরি করে, প্রথমে 20% সেটি হার্ড রাখে, 20% মিডিয়াম এবং 60% ইজি। কিন্তু যদি আমরা টপিকগুলিই না জানি তাহলে তো পুরো বই পড়ে নিয়ে আমাদের সব গুলিয়ে যাবে। তাই গাইস, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসবিআর এডটেক অ্যাপে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই টপিকসগুলি, যেগুলি সাজেশন রূপে তোমাদেরকে অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে। তোমার যদি এখনও ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন না হয়ে থাকে, বা তুমি হয়তো রিভিশন করছো, বা তোমার হয়তো এখন সেই নোটসগুলি খুবই দরকার, তাহলে তুমি কিন্তু অবশ্যই 77 টাকার বিনিময়ে, ইয়েস মাত্র 77 রুপিসের বিনিময়ে পুরো আর্টসের মেজর সাবজেক্টের নোটগুলি পেয়ে যেতে পারো। একটি সাবজেক্টের জন্য নয়, পুরোপুরি 5টি বা 6টি সাবজেক্টের তুমি সাজেশন সেখানে পেয়ে যাবে। তুমি ডাউনলোড লিঙ্কে তুমি ক্লিক করলে সেই পিডিএফগুলি ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। গাইস, আমি হলাম তোমাদের এসবিআর স্যার, এসবিআর এডটেকের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমরা সেই সাজেশন নিয়ে কথা বলবো না, কথা বলবো এবিটিআই সব থেকে ইম্পর্টেন্ট ইংলিশের সেই প্র্যাকটিস টেস্ট একটি আমরা সলভ করব। এখানে আমি এই সেট নাম্বার বলতে গেলে 195 পেজের এটি কেন নিয়েছি, কারণ এই সেটটিকে সব থেকে বেশি আমার ইউজফুল মনে হয়েছে। মানে এই সেটটি তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে যে কোনো ধরনের কোশ্চেন বা যে কোনো ধরনের প্রশ্ন আসুক এইচএসে তুমি পারবে। প্রথমটিতে কি রয়েছে? দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন দেউলি রিটার্ন টু প্লেন্স। ন্যারেটর নাইট ট্রেনের দেউলির তিনি সমভূমিতে কখন ফিরে আসতেন? আমরা যারা অ্যানিমেটেড সিরিজগুলি দেখেছি নাইট ট্রেনের দেউলির আমার চ্যানেলে, তারা জানি যে জুলাইয়ের লেট, মানে জুলাইয়ের শেষের দিকে সে আসতো। আচ্ছা, ন্যারেটরের সঙ্গে সেই মেয়েটির কোথায় দেখা হয়েছিল? ওয়্যার ডাস, মানে কোথায় ন্যারেটরের সঙ্গে মেয়েটির দেখা হয়েছিল তার কোথায়? রেলওয়ে প্ল্যাটফর্মে। মেয়েটি কয়েকটি ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে আসছিল সেই সকালে সেই প্ল্যাটফর্মে, এবং তার সঙ্গে ন্যারেটরের দেখা হয়েছে। ন্যারেটর ছিল তখন ট্রেনের ভেতরে, তাই না? তারপরে দেখো এখানে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল, মানে মেয়েটির কোনটি বর্ণনা দিচ্ছে না, কোনটি মেয়েটির বর্ণনা নয়। একটি হচ্ছে মেয়েটি শল পরেছিল তার শোল্ডারে, মানে চাদর পরেছিল, সঠিক, এটা বলা হয়েছে। সে নতুন কাপড় পরেছিল না, সে পুরনো কাপড় পরেছিল, তো এটা ক্যান্সেল। তাহলে বি নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। পরেগুলো মিলিয়ে নিই। তার স্কিনটা পেল ছিল, ইয়েস। শি ওয়াকড উইথ ডিগনিটি, সে সম্মানের সাথে হাঁটছিল, ইয়েস, এটিও আছে। এবার অ্যাসার্টেশন এবং রিজন অনেকেই জানো না, সেটি কিন্তু কি? দ্য অ্যাসার্টেশন মানে হচ্ছে বিবৃতি, মানে বিশ্লেষণ। কোনো একটি লাইন দেওয়া থাকবে, প্ল্যাটফর্মে টি স্টল ছিল, ফল বিক্রেতা ছিল, আর কিছু রাস্তার কুকুর ছিল, সঠিক। তার সঙ্গে এটির কারণ কি? সেখানে ট্রেনটি 10 মিনিট থামতো। আচ্ছা, ট্রেনটি সেখানে 10 মিনিট থামতো, তার জন্য কি সেখানে চায়ের দোকান ছিল? ইয়েস, এটা সঠিক। সেখানে তার জন্য কি ফ্রুট ভেন্ডার ছিল? ইয়েস, সঠিক। কিন্তু সেখানে স্ট্রে ডগসটা কি সেই ট্রেনটা থামার জন্য ছিল? মানে রাস্তার কুকুরগুলো সেই বলতে ট্রেনটা 10 মিনিট থামতো তার জন্য কি সেখানে ছিল? আমার তো মনে হয় যে অ্যাসার্টেশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, এটা মনে হয়। তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই এই অপশনগুলি দেখে কমেন্টে জানাবে। কালামের বাবা এবং তার যে বন্ধু ছিল হাই প্রিস্ট, বলতে গেলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তারা কি পরতো? ধুতি অ্যান্ড কুর্তা? না, এটি বলা হয়নি। মাসলিন ড্রেস? না। ফর্মাল ড্রেস? না। তারা কি শার্ট প্যান্ট পরতো? না, তারা ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরতো। ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে কি? ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে নিজ নিজ ধর্মের তারা সেই পোশাকটি পরতো। মানে সেই কালামের বাবা পরতো পাঞ্জাবি, ঠিক আছে, যেই কুর্তা বলে যেটাকে, সাদা কুর্তা। যারা মুসলিমরা যখন প্রে করতে যায় মসজিদে তখন তারা যেটা পরে, এবং সেই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী স্যাফরন কাপড়গুলো পরে থাকতো, গেরুয়া কাপড়।
তাই না? এপিজে আব্দুল, আচ্ছা এটা সব থেকে ইন্টারেস্টিং, তোমাদেরকে আমি ভালো মতো বুঝিয়ে দিতে চাই এই ক্লাসের দ্বারা, যে কলম যদি থাকে তাহলে তোমরা যদি এটি নাও পারো, সবগুলো যদি নাও পারো তাহলে কীভাবে করতে পারবে। আমাদের ট্রিক হচ্ছে শুধুমাত্র দুটিকে পারতে হবে, ঠিক আছে? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, আমরা জানি কে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হলো কি, সেই কালামের বাবা কি না, কালামের মা তো হতেই পারে না, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া একদমই না, কালামের বাবার বন্ধু, ইয়েস। তাহলে 2 নাম্বারটা হয়ে গেল ডি নাম্বার। আরেকটা খুঁজতে হবে, জৈনুল আবেদিন আমরা জানি কালামের বাবা, তাই না? তার জন্য এখানে হয়ে গেল 3। তোমরা কিন্তু কোশ্চিনে এবার রাফ করতে পারবে, তো কোশ্চিনে তোমরা পাশাপাশি লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম যে 2 নাম্বারটা হচ্ছে ডি। আচ্ছা 2 নাম্বার ডি কোথায় রয়েছে, এটা। তারপরে কি 3 নাম্বারটা এ, 3 নাম্বারটা এ আছে, দেখি তো, এই যে 3 নাম্বারটা এ আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বি নাম্বার অপশনটা হবে না, তাই না? এত সহজে তুমি করে নিতে পারবে। তারপর পরেরগুলো মিলিয়ে নিই। আশিয়াম্মা মা ছিল, ওর আশিয়াম্মা কততে আছে, 4-এর, আর এটা বি আছে, এটা বি আছে, কারেক্ট হয়ে গেল। একদম ইজি গাইস, তাই না? এরপরে আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে, বানানা লিফের উপরে। এই যে বানানা লিফের উপরে কালামের মা ল্যাডেলড রাইস মানে ভাত ঢেলে দিত, আর অ্যারোমেটিক কি দিত তার সাথে, চাটনি, সাম্বার, পিকেল নাকি সুইট, অ্যারোমেটিক সাম্বার। সাম্বার মানে কি, সাউথ ইন্ডিয়ান একটা ড্রিঙ্ক যেটা তরল একদম ডালের মতো, সেটা ঢেলে দিত এবং সেটা সুগন্ধি ছিল, তো অ্যারোমেটিক। ওকে, দ্য ব্যাংকার ইন দ্য স্টোরি দ্য বেট ওয়াজ ইন ফেভার অফ। ব্যাংকার সেই বেট গল্পে কোন জিনিসটার প্রতি বেশি ছিল, মানে তার মতামত কোন জিনিসের প্রতি ছিল, চিরজীবন কারাদণ্ড নাকি রিজিয়াস ইমপ্রিজনমেন্ট মানে কিছুদিনের জন্য কারাদণ্ড, নাকি ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে কি, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। তো সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ আমরা পড়েছি অ্যানিমেটেড ভিডিওতে যে ক্যাপিটাল পানিশমেন্ট তিনি চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে একবারে মরে যাওয়াই ভালো, কারণ যদি আজীবন কারাদণ্ড হয় তাহলে মানুষ ধীরে ধীরে মরে। তারপর হোয়াট ডিড দ্য লয়ার রিড আফটার দ্য 10th ইয়ার অফ কনফাইনমেন্ট, মানে 10 বছর যখন তার কমপ্লিট হলো সেই কারাদণ্ডে, তখন তিনি কি পড়েছিলেন, অনলি দ্য ওল্ড টেস্টামেন্টস, অনলি দ্য নিউ টেস্টামেন্টস, অনলি দ্য গসপেল, অনলি শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস। না, আমাদের বলা আছে 10 নম্বর যখন বছর কমপ্লিট হলো সে শুধুমাত্র গসপেল পড়েছিল। গসপেল কি, বাইবেলের একটি অংশ, তাই না? তারপরে কার্স বেট মাটার দ্য ওল্ড ম্যান, অভিশপ্ত একটা বেট, এটা ব্যাংকার বলেছিল, তাই না? হু ইজ রেফার্ড অ্যাজ ওল্ড ম্যান, এটা ব্যাংকার বলেছিল। তো এ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পুরোপুরি আমাদের প্রোজ শেষ, মানে গল্প এভাবেই শেষ। যারা ভাবছো খুবই কঠিন আসতে পারে কোশ্চেন, কঠিন আসবে না গাইস, কিছুটা কঠিন আসলেও তোমরা পারবে, ঠিক আছে? তোমরা যারা অ্যানিমেটেড ভিডিওগুলি আমার ফলো করেছো তারা পারবে, আর যারা যারা সেই ইম্পর্টেন্ট নোটসগুলো নিতে চাও সেগুলি তারা কিন্তু আমার অ্যাপটি ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট সাজেশন ব্যাচটি কিনে নাও। 77 টাকার সেই ব্যাচটি রয়েছে, 77 রুপিস। আর কোনো যদি অসুবিধা হয় সাইডে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো টাইমে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো এবং সলভ করে দেবো তোমার প্রবলেম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল আওয়ার ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা ট্রি, এই যে পোয়েমের টাইটেলটা আছে এটা দিয়ে কি বোঝায়, আওয়ার দিয়ে কি বোঝায়, এটা ইট সিম্বলাইজেস দ্য পোয়েটস ইন্ডিভিজুয়ালিটি। এটা পোয়েটের একটা বলতে গেলে বেপরা জিনিসটা বোঝায়, পোয়েট এটাকে গ্রাহ্য করে না ট্রিটাকে, এটা তো ভুল। ইট প্রেজেন্টস দ্য পোয়েটস কানেকশন টু নেচার, পোয়েটের সঙ্গে নেচারের কানেকশন হতে পারে। ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ অফ চাইল্ডহুড থ্রু দ্য ইমেজেস অফ ট্রি, এটা বেশি হতে পারে, কারণ কি এটা দিয়ে বোঝাচ্ছে পোয়েটের সঙ্গে সেই গাছের ছোটবেলার কিছু মেমোরি আছে, তার জন্য তিনি বলেছেন আমাদের সেই ক্যাজুরিনা ট্রি। আর লাস্টেরটাতে এটা দিয়ে বোঝাচ্ছে সেই গাছটি নাকি ওনারশিপ আছে তার, এবং পজেশন, বলতে গেলে গাছটি নাকি পুরোপুরি তাদের সম্পত্তি, এরকম বলা হয়েছে। এরকম তো পোয়েট বলেনি, পোয়েট বলেছে কি যে তিনি বলতে চাইছেন যে ছোটবেলার কিছু মেমোরি আছে, তার জন্য তিনি বলেছেন যেটা আমাদের ক্যাজুরিনা ট্রি। তো সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যারা যারা করছে এখনও
থ্যাংক ইউ তোমাদেরকে এইরকমভাবে হার্ডওয়ার্ক করার জন্য। তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আমার তোমাদের উপর পুরো বিশ্বাস রয়েছে। দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ নট মেনশন ইন দ্য বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম ক্যাজুরিনা ট্রি। কোন জায়গাটির কথা বলা হয়নি? ইংল্যান্ডের কথা বলা হয়েছে। ইংল্যান্ডের কথা বলা হয়েছে কারণ ওই বড়ডেল গাছগুলো বলা হয়েছিল না, বড়ডেলের সেই বলে মৃত্যুহীন গাছগুলো, ডেথলেস ট্রিজ, তো ওটা ইংল্যান্ডে। তাও ফ্রান্স আর ইটালি সেটা বলা হয়েছে, সমুদ্র তীরের ফ্রান্স আর ইটালি। স্পেনের কথা বলা হয়নি, তো ডি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, যে এটা বলা হয়নি। চেয়েছে কোনটা বলা হয়নি, ডি নাম্বারটা বলা হয়নি, ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সার। দ্য পিউনি অফ স্প্রিংস মানে সেই যে বাবুনের যে বাবুন বলে বাদরের যে ছোট বাচ্চাগুলি ছিল তারা কি করছিল? পিউনি অফ স্প্রিংস, আচ্ছা সেই বাবুনের বাচ্চা ছিল, তো আমি বলে দিলাম বি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এরপরে 4 নম্বরে আমরা আসছি। এখানে বলা হয়েছে দ্য ক্রিপার উইন্ডস অ্যারাউন্ড দ্য ক্যাজুনা ট্রিজ ট্রাঙ্ক লাইক এ স্কার্ফ। ক্যাজুনা গাছের চারপাশে সেই ক্রিপারটা একটা উইন্ডস অ্যারাউন্ড দ্য ক্যাজুনা ট্রিজ ট্রাঙ্ক লাইক এ স্কার্ফ, আচ্ছা একটি ওড়নার মতো সেই লতাটি ক্যাজুনা গাছকে ঘিরে রয়েছে, ঠিক আছে। মানে মেয়েরা যেমন ওড়না পরে সেরকম ক্যাজুনা গাছকেও ঘিরে রেখেছে গোল গোল করে সেই কি বলে ক্রিপারটি, লতাটি। তো এটার কারণ হচ্ছে ক্যাজুনা গাছটি অনেক বড় এবং অনেক হিউজ, মানে অনেক বড় আর অনেক প্রকাণ্ড, এটি কারণ, ঠিক আছে। এটা মানে এভাবে বোঝো যে ক্যাজুনা গাছ অনেক বড় হওয়াতে এবং অনেক শক্তিশালী হওয়াতে সেই ক্রিপারটিকে তাকে ওড়নার মতো ঘিরে রেখেছে। ইয়েস, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। বোথ অ্যাসার্টেশন অ্যান্ড রিজন ট্রু। কেন বুঝিয়ে দিচ্ছি, যে গাছটি এত প্রকাণ্ড আর এত শক্তিশালী যে তার কাছে সেই লতাটিকে একটি ওড়নার মতো লাগছে, তার জন্য এ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপরের থেকে আমরা কি দেখব, যে ট্রু স্টেটমেন্ট মানে কোনটি সঠিক সেটা বের করতে বলেছে। বাউয়ের মধ্যে মানে সেই ডালের মধ্যে কি ইয়েলো ফুল ছিল? না, সঠিকটা খুঁজতে বলছে, সঠিকটা খুঁজবো। কোনো বার্ডস আর বিস সেখানে ক্যাজুনা গাছে আসতো না, এটাও ভুল, সঠিকটা খুঁজবো। দের আর নো সিঙ্গলস অন দ্য বিচ মানে কোনো নুড়ি পাথর ছিল না, সিঙ্গলস মানে কোনো নুড়ি পাথর ছিল না সেই সমুদ্র সৈকতে, না। এ ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন, ট্রু, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার। মানে লতাটি কিভাবে একটি পাইথনের মতো সেই গাছটিতে উঠে। In the poem Ulysses, what metaphor does Ulysses use to describe his present life? মানে ইউলিসিস নিজের লাইফকে তুলনা করার জন্য কি সেই মেটাফরটি ইউজ করেছেন। মেটাফর মানে কি? মেটাফর মানে যেই ওয়ার্ড দ্বারা ডিরেক্টলি নিজেকে তুলনা করা যায়। যেমন সাপোজ তুমি নিজেকে একটি লায়ন বললে, ঠিক আছে, লায়নকে ডিরেক্টলি বললে যে মানে তুমি নিজেকে বললে যে আমি একদম সিংহ, আমি সিংহ। সিংহর পরে তুমি বললে না যে আমি সিংহের মতো, মতো কথাটা বললে ওটা সিমিলি হয়ে যাবে, লাইক কথাটা বললে ওটা সিমিলি হয়ে যাবে। মেটাফর মানে কি? ডিরেক্ট তুমি বললে যে আই এম লায়ন, আই এম দ্য লায়ন, এরকম যদি বলো তাহলে সেটা মেটাফর। তিনি নিজেকে কি একটা ঝড় বলেছেন? না। তিনি কি একটা স্টিল হার্থ মানে বসে থাকা একটা নির্জন জায়গা বলেছেন? নাকি একটি ফেডেড ফ্লাওয়ার বলেছেন? নাকি একটা ওয়ান্ডারিং স্টার বলেছেন? তিনি কি নিজেকে একটি মূর্ছে যাওয়া ফুল বলেছেন? না। তিনি কি একটা নিজেকে ঘুরে বেড়ানো তারা বলেছেন? নাকি নিজেকে একটা স্টিল হার্থ বলেছেন? ঠিক আছে, এটি তোমরা আমাকে বলবে বি নাম্বারটা হবে না ডি নাম্বারটা হবে। আমি দেখতে চাই যে পরীক্ষার জন্য কারা কারা খুব বেশি ভালো মতো করে প্রিপেয়ার করেছে। 7 নম্বরে চলে আসি আমরা। দ্য সাবজেক্ট অফ দ্য ইউলিসিস আর, সাবজেক্ট বলতে তার এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেই জিনিসকে বোঝানো হয়েছে। তার ট্রু কম্পেনিয়ন্স মানে তার সাথীগুলি, তার eager to join his exploration, well aware of him, ignorant about him মানে হচ্ছে তার প্রজারা, তার প্রজারা তাকে কেমন, তার কি একদম আসল সাথী না, তার সঙ্গে যাত্রায় যেতে চায় না, তাকে ভালো মতো চেনে, তাকে কি তার প্রজারা ভালো মতো চেনে না। তাহলে ডি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তার প্রজারা তাকে পাত্তাই দেয় না, তার প্রজারা জানে অবধি না যে ইউলিসিস কত মহান একটি ব্যক্তি, তাই না। আচ্ছা, এরপরে আবার ম্যাচ কলম এসেছে। স্যার আমরা জানি এটা কি করতে হবে, শুধুমাত্র দুটো মিলিয়ে দিলেই হয়ে গেল, তাই না।
সবাই জানি যে দুটো মিলিয়ে দিলেই হয়ে গেল। তাহলে এখানে ইউলিসিসকে কি বলা হয়েছে? অসভ্য বলা হয়েছে কি? একদম না। ইউলিসিসকে গ্রেট বলা হয়েছে? হতে পারে। ইউলিসিসকে কি ব্লেমলেস মানে নির্দোষ বলা হয়েছে? না। ইউলিসিসকে কি ওল্ড বলা হয়েছে, মানে বুড়ো বলা হয়েছে? হ্যাঁ, ইউলিসিস নিজেকে বুড়ো বলেছে। তো এখানে আমি গ্রেট আর ওল্ডের মধ্যে কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা, টেলিমেকাসকে ব্লেমলেস বলা হয়েছে, আমরা সবাই জানি টেলিমেকাসকে মানে ইউলিসিসের ছেলেকে বলা হয়েছে সে নির্দোষ, তাই না? তো দুইটা হয়ে গেল সি। এবার দুইটা সি কোথায় আছে? এই যে এটাতে আছে দুইটা সি, আর এই বিতেও আছে দুইটা সি, তাহলে দুটো অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমাদেরকে আরও বেছে নিতে হবে, আরেকটি বাঁচতে হবে। রেসিডেন্টস অফ ইথাকা। রেসিডেন্টস অফ ইথাকা মানে হচ্ছে ইথাকার প্রজারা, তাদেরকে ইউলিসিস কিন্তু বলেছেন কি অসভ্য। তার মানে এটা হয়ে গেল 4 নম্বর। 4টা কি হয়ে গেল? এ। এবার 4টা খুঁজবো কোনটাতে এ আছে। এটাতে 4টা এ আছে, এটাতে 4টা বি আছে, তাহলে বি নাম্বারটা ক্যান্সেল হয়ে গেল, সি নাম্বার হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। একদম ইজি, বাকিগুলো মেলাতেও হলো না, আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম, তাই না? এরপর মাইথোলজি বলতে গেলে কাল্পনিক সেই গল্প হিসেবে ইউলিসিস কোথাকার রাজা ছিল? ইথাকার রাজা আমরা জানি, কারণ আমার অ্যানিমেটেড ভিডিওর প্রথমেই বলেছি, তাই সময় নষ্ট করবো না। ইথাকার রাজ্য। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিজ? লিজ কথাটি মানে কি? লিজ, লিজ মানে হচ্ছে একদম শেষ বিন্দু অবধি বা শেষ লিমিট অবধি। লিজ বলেছে না, আই উইল ড্রিঙ্ক মাই লাইফ টু দ্য লিজ, মানে আমি আমার জীবনকে শেষ বিন্দু অবধি পান করব। তো এখানে একদম দ্য সেডিমেন্ট অ্যাট দ্য বটম অফ ড্রিঙ্ক, বলতে গেলে একদম নিচু স্তর অবধি আমি আমার এই জীবনকে পান করতে চাই। ওকে, তো আজ এইভাবে আমরা করে ফেললাম পুরোপুরি পোয়েমটা। এরপর আমরা আসছি ড্রামাতে। ড্রামা থেকে কত থাকবে? 5 থাকবে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি, কারণ অ্যানিমেটেড সিরিজ যারা দেখেছো তাদের কাছে গল্পটি পুরোপুরি ক্লিয়ার। সেই নাটকটি হু ইনসিস্টেড অন বাটলে নিড টু গো টু দ্য সি, কে বারবার বলছিল যে বাটলেকে তো সমুদ্রে যেতেই হবে? মরিয়া বলছিল না, মরিয়া তো আটকাচ্ছিল যে বাটলে তুই যাস না, কিন্তু ক্যাথলিন কিন্তু বলছিল তার মাকে যে বাটলে হচ্ছে একজন যুবক মানুষ, তাকে নিজের সংসার সামলানোর জন্য, বাড়ি চালানোর জন্য যেতেই হবে। মাইকেল তো মারা গেছে, নোরা কিছু বলেনি, তো ক্যাথলিন হয়ে গেল অ্যান্সার। এবার এখানে একটা মেলার কথা বলা হয়েছে, দ্য ফেয়ার মেনশনড ইন দ্য প্লে। মেলাটি কোথায় বসেছিল? আমরা সবাই জানি গালওয়েতে বসেছিল। গালওয়ে কোথায়? গালওয়ে হচ্ছে আয়ারল্যান্ডের একটি বড় বাণিজ্য স্থান বা বলতে গেলে একটি বড় শহর, ঠিক আছে, গালওয়ে। তারপর ইট ইজ ডিস্ট্রয়েড, এই যে রয়েছে ইট ইজ ডিস্ট্রয়েড। কোন জিনিসটি ডিস্ট্রয় হয়ে গেছে? কোন জিনিসটি ধ্বংস হয়ে গেছে? সেটা কি তাদের বাড়ি? না। তাদের কফিন? না। তাদের কেক? না। তাদের ফ্যামিলি, মরিয়ার ফ্যামিলি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যখন তারা জানতে পারলো যে কি বাটলে সমুদ্রে গেছে, কিন্তু মরিয়া তার পিছনে দেখতে পেয়েছে মাইকেলের ভূত যাচ্ছে। মাইকেলের যে বলতে গেলে অদৃশ্য আত্মা, সেটি যাচ্ছে বাটলের পেছন পেছন, যে বাটলেও কিছুক্ষণ পর হয়তো মারা যাবে। এরপর এই কথাটি বলেছে, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। এই কথাটি কেন বলা হয়েছে? কারণ কেউ ডিজার্ভ করে না বেশি বছর বাঁচার জন্য, নাকি জীবনের আসল উদ্দেশ্য হলো মৃত্যু, নাকি মানুষরা চায় না সারা জীবন বাঁচতে, মানুষরা চায় না সবসময় বাঁচতে, মরে যেতে চায়, নাকি মৃত্যু হচ্ছে অনেক খুশির এবং বাঁচার থেকে অনেক বেশি স্যাটিসফাইং? না, এটা হয়ে যাচ্ছে বি নাম্বারটা, যে জন্মালে মরতে হবে, মানে জন্মিলে মরিতে হবে, তাই না? অমরকে কথা রবে, এটা রয়েছে আমাদের। তো বলা হয়েছে যে মানুষ যদি জন্মায় তাহলে তাকে মরতেই হবে, তো বি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে? তো বুঝতে পারলে বি নাম্বারটা কেন অ্যান্সার হলো। হুইচ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু দ্য রাইডার টু দ্য সি? কোন লাইন দিয়ে ভালো মতো সেই রাইডার্স টু দ্য সি এর থিম বোঝানো যাচ্ছে? দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে কি, যে দুর্ভাগ্য, ভাগ্যের সাথ না দেওয়া এবং কি সেই নেচারের পাওয়ার, এগুলোর মানে বিপরীতে যাওয়া অসম্ভব। যদি তোমার ভাগ্য তোমার সাথে না থাকে এবং যদি নেচার তোমার বিপক্ষে থাকে, মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে, তুমি সেটাকে পাওয়ার দেখাতে পারবা না, নেচারই তখন জিতবে। তো এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার।
আর এটা তো হবে না, কারণ এখানে কি বলা হয়েছে, দ্য ট্রাম্প অফ হিউম্যান ইউনিটি ইনজেনিউনিটি ওভার নেচার, মানে হিউম্যান নাকি নেচারের বিপক্ষে জিতে যায়, একদমই না। তারপর স্ট্রাগল অফ ফর পলিটিক্যাল, না রাজনৈতিক, এখানে গ্রামীণ জীবনের ভালো দিকটা বোঝানো হয়েছে, একদমই না। টেক্সচুয়াল গ্রামারে আসছি। যারা যারা ক্লাসটি করছো তাদেরকে বলি যে ভালো মতো তোমরা যেগুলি নোট দেওয়া আছে আমাদের আলফা ব্যাচে যারা রয়েছে, তোমাদের কিন্তু সাজেশন প্রতিটি ফোল্ডারে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা সাজেশন ব্যাচ নিয়েছো তারাও ভালো মতো নোটগুলি পড়ো। এখনও তোমরা এই যে অ্যানিমেটেড সিরিজগুলি দেখে নিয়ে এখনও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। আচ্ছা, এখানে রয়েছে কমপ্লেক্সে করতে। যারা যারা এতদিন আমার কাছে এই ভিডিওগুলি দেখেছো, কমপ্লেক্সে কি কি হয় সবাই জানো। কমপ্লেক্সে হয় WH ওয়ার্ড, মানে হোয়াট, হুইচ, হোয়ার, আর কি বসে, দ্যাট বসে, অ্যাজ বসে, বিকজ বসে, দো বসে। আচ্ছা, অ্যান্ড কোথায় বসে? কম্পাউন্ডে বসে। করতে বলছে কমপ্লেক্স, এটা হবে না। এখানে হোয়েন আছে, হতে পারে। এখানে বিকজ আছে, হতে পারে। কোনটা অ্যান্সার হয়ে যাবে দেখতে হবে আমাদেরকে প্রথমে করতে হবে কি, বাংলা বুঝতে হবে। ট্রেনটা 5টার দিকে সকালবেলায় সেই দেউলিতে আসতো। দেউলি একটা স্টেশনের নাম। তারপর দ্য স্টেশন উড বি ডিমলি লিট, স্টেশন তখন হালকা আলোয় আলোকিত থাকতো। ট্রেনটা দেউলিতে 5টার দিকে সকালবেলা আসতো যখন স্টেশন হালকা আলোয় আলোকিত থাকতো। এটা বেশি সঠিক মনে হচ্ছে, এটা রাইট দিলাম। আরেকটা কি, ট্রেনটি সকালবেলা দেউলিতে আসতো যখন 5টা বাজতো, কারণ তখন স্টেশনটা হালকা আলোয় আলোকিত থাকতো। কারণ দিয়ে মানাচ্ছে না, তাই এটা অ্যান্সার হলো না। চলো নেক্সট, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সে করবো। এটা কি জয়েন, উপরেরটা। সিম্পল সেন্টেন্সে এখানে কি বলা হয়েছে, আমি আমার মায়ের সঙ্গে খেতে বসতাম। আমি সাধারণত কিচেনের ফ্লোরেই বসতাম। তো সিম্পলে কোনো WH বসে না, কোনো অ্যান্ড অর বাট বসে না, তো সেগুলিকে কাটবো। প্রথমটিতে অ্যান্ড আছে, কেটে দিলাম। তারপরটিতে আছে হোয়েন আছে, কেটে দিলাম। তারপরটাতে, এটাতে সেরকম কিছু নেই, থাক। এটাতে ইফ আছে, ইফটা কমপ্লেক্সে বসে, কেটে দিলাম। সি নাম্বারটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ কোনো সেরকম ওয়েন ফোয়েন ওইসব অ্যান্ড অর বাট ওসব কিছু নেই। শুধুমাত্র মেন ভার্বের সঙ্গে বসিয়ে দিয়েছে আইএনজি, তারপর কমা দিয়ে পুরোটা কমপ্লিট করেছে। যারা যারা সিনথেসিস শিখতে চাও, সিনথেসিসের প্লেলিস্ট আমি দিয়ে দেব, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। স্প্লিট ইন 2 সিম্পল সেন্টেন্সেস, ভেঙে নিতে হবে। দ্য ওল্ড ম্যান ট্রেমলিং উইথ ইমোশন পিপড থ্রু দ্য লিটল উইন্ডো। এখানে ওল্ড ম্যান বলতে সেই ব্যাংকারের কথা বলা হয়েছে। ব্যাংকার পুরোপুরি ইমোশনে কাঁপছিল, সে জানলা দিয়ে উকি দিল। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান ট্রেমবলড উইথ ইমোশন হি পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, এটাই সঠিক মনে হচ্ছে, কারণ উপরে হ্যাভিং কথাটি তো নেই, তার জন্য এটা হবে না। উপরে হ্যাভিং কথাটি তো নেই, হবে না। তারপর লাস্টেরটা কি রয়েছে, দ্য ওল্ড ম্যান ট্রেমবলড উইথ ইমোশন, এটাও রয়েছে ট্রেমবল উইথ ইমোশন। হি পিপ থ্রু দ্য লিটল উইন্ডো, এটাতেও রয়েছে হি পিপ থ্রু দ্য লিটল উইন্ডো, তাহলে এটাও সঠিক, ওটাও সঠিক। যাই হোক, ভুল আছে, দুটি অ্যান্সার হয়ে গেল, এ আর ডি। ঠিক আছে, চেঞ্জ ইন ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে কি, সেড দ্য পোয়েট আই স দি ইন মাই ওন নেটিভ ক্লাইম। স আছে আর এদিকে সেইড আছে, দুটা বোথ সাইড অতীত আছে। স আছে, সেইড আছে, মানে সেকেন্ড ফর্ম এদিকেও আছে, অতীত এদিকেও আছে, এদিকেও আছে। যখন অতীত দুদিকেই থাকে তখন হ্যাড কথাটি আসে, আর হ্যাডের পরে মেন ভাবে থার্ড ফর্ম বসে, স, সি, স, সিন। ঠিক আছে, সিন হয় থার্ড ফর্ম। আচ্ছা, দেখে নেবো কোনটাতে হ্যাড আছে। প্রথমটাতে হ্যাড আছে, তারপরটাতে হ্যাড আছে কোনো না, তারপরটাতে হ্যাড আছে না, হ্যাজ আছে, বসবে কি হ্যাড, তো এটি হয়ে যাবে হ্যাড। তারপরে লাস্টেরটিতে হ্যাড আছে, ইয়েস স্যার, লাস্টেরটিতে হ্যাড আছে, দুটিতে হ্যাড পেয়ে গেলাম। কোনটা, এ নাম্বার হবে না ডি নাম্বার? ডি নাম্বারটা হবে না, কারণ মাই কথাটা আছে। মাই কথাটা কেন পসিবল না? কারণ আমার জন্মভূমি বলতে কি আমার কথা বলা হয়েছে না, কবির কথা বলা হয়েছে, তো হার হয়ে যাবে। তো এ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, প্রথমে হ্যাডটা দেখলাম, তারপর প্রোনাউন দেখলাম, প্রোনাউন এখানে ভুল রয়েছে, এটি কাটা। এবার কারেক্ট দ্য এরর, মানে যেটি ভুল রয়েছে সেটি ঠিক করো, কোনটি সঠিক হবে। At the clang of the bell, I was lost at the clang of the bell
অ্যাট দ্য ক্ল্যাং হবে না, ইন দ্য ক্ল্যাঙ্গিং হবে। তো ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল এটা হবে ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরেরটাও সেম রয়েছে আই থিঙ্ক, তো এটাও অ্যান্সার হয়ে যাবে। চলো এরপরে লাস্ট পার্ট রয়েছে আমাদের আনসিন। আনসিনটি আমি পুরোপুরি বাংলা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা আনসিনটি সলভ করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যারা যারা আনসিনে বাংলা পারো না তারা কোশ্চেনগুলি খুঁজে খুঁজে অ্যান্সার করার চেষ্টা করবে। সাপোজ আমরা বাংলা কিছুই আমরা পারি না বাংলা করতে, তো সেভাবে প্রথমে বাংলাটি না ব্যাখ্যা করে আমি কি করব, কোশ্চেনে আসলাম। প্রথম কোশ্চেন রয়েছে আইনস্টাইন ডিপ্রেসিভ মুডে কোন দিন বসেছিল? আমরা দেখব, উপরে খুঁজতে যাব এখন কোন দিন ছিল, তারিখটা দেখতে যাবো, অনেকগুলো তারিখ রয়েছে, ওপরের তারিখটা দেখতে যাবো। ওপরে এখানে তারিখ আছে, ওপরে এখানে তারিখ আছে 9 আগস্ট 1945। তো 9 আগস্ট 1945 আমরা খুঁজতে যাব, এবার কত নাম্বারে আছে দেখব। 9 আগস্ট কত 1945 ছিল কি ইভিনিং টাইম, ঠিক আছে? কোন টাইম ছিল? ইভিনিং টাইম। তো এই যে 9 আগস্ট ইভিনিং টাইম, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমরা খুঁজে খুঁজে এটার অ্যান্সারটা করতে পারলাম। যারা বাংলা বুঝো না তাদের জন্য, মানে ইংলিশে বাংলা যারা করতে পারো না তাদের জন্য। বাংলা তো সবাই বোঝো কিন্তু বাংলাটা করতে পারো না অনেকেই। সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ সিটিং অ্যাট দ্য ডিপ্রেসিভ অ্যান্ড পেন্সিভ মুড ওয়ান ইভিনিং। সায়েন্টিস্ট আইনস্টাইন একদিন হতাশ হয়ে এবং বিষণ্ণ হয়ে বসেছিল এক সন্ধেবেলা। সন্ধেবেলা বললাম আমি, তারপর কি হিজ আইস ওয়ার ব্রিমিং উইথ টিয়ার্স, তার চোখগুলো জলে ভরে গিয়েছিল, মানে কান্না করছিল, কান্না করে করে চোখ দিয়ে জল উপচে পড়ছিল। দ্য পেইন ওয়াজ এভিডেন্ট অফ হিজ ফেস, মানে তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি প্রচণ্ড কষ্টে আছেন। হি পিপড আউট অফ দ্য উইন্ডো অফ হিজ রুম, সে তার রুম থেকে মাথা বের করে বাইরে জানলা দিয়ে দেখছে, মানে জানলা দিয়ে বাইরে মাথা বের করে দেখছে। দ্য সান হ্যাড সেট এ ফিউ মিনিটস ব্যাক, কিছুক্ষণ আগেই সূর্য ডুবেছে। দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ রেডিশ গ্লো, মানে সেই আকাশটি পুরোপুরি একদম লাল হয়ে আছে, লাল হয়ে আছে, ঠিক আছে? At the sunset he felt it was humanity that sunk into devilish darkness, and reddish glow in the sky was the blood of humanity spilling all over the sky from earth. মানে তিনি সেই ডুবে যাওয়া সূর্য, এই সময় তিনি বুঝতে পারলেন যে কি, যে মানুষ সেই খারাপের অন্ধকারে ডুবে গেছে এবং যে লাল ভাবটা আছে আকাশের মধ্যে, সেটা কি, সেই লাল ভাবটা হচ্ছে মানুষের রক্ত যেটা ছড়িয়ে পড়েছে পৃথিবীর আকাশে। উইথ টায়ার্ড স্টেপ হি ওয়াক ব্যাক টু হিজ চেয়ার অ্যান্ড সেটেল ডাউন, পুরোপুরি ক্লান্ত হয়ে সে কী করলো, হেঁটে হেঁটে তার চেয়ারে গিয়ে বসে পড়লো। প্রথমে জানলা দিয়ে দেখছিল, তারপর বসে পড়লো। ইট ওয়াজ 9th of August 1945, এটা ছিল 9 আগস্ট 1945। 3 দিন আগে তার এরকমই দুঃখ হয়েছিল যখন মনে হয়েছিল তার কেউ তার ভেতর থেকে মনটিকে ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে, তার আত্মাকে ছিঁড়ে দিয়েছে। হি ওয়াজ ডিপলি হার্ট, সে পুরোপুরি কষ্ট পেয়েছিল, ঠিক আছে, অ্যান্ড ডিপ্রেসড, পুরো হতাশ ছিল যখন সে শুনেছিল আমেরিকা ড্রপ করেছে একটি অ্যাটম বোম জাপানিজ সেই শহরের উপরে, যার নাম হচ্ছে হিরোশিমা। তো 3 দিন আগে সেই খবর পেয়েছিল যে হিরোশিমার উপরে, জাপানের হিরোশিমার উপরে আমেরিকা একটি পরমাণু বোমা ফেলেছে। আর তার 3 দিন পরে আবার কি হয়েছে, আরেকটা বোম ফেলেছে আরেকটা শহরে, যেটা হচ্ছে নাগাসাকি। তাহলে 3 দিন পর যখন ফেললো নাগাসাকিতে, সেদিন সে জানলা দিয়ে দেখছিল। তো সেদিন তারিখটা কত ছিল, 9 আগস্ট। আর প্রথম যেই বোমটি পড়েছিল সেদিন কত ছিল, 3 দিন আগে, মানে 9-এর 3 দিন আগে 6 আগস্ট। তো হিরোশিমাতে পড়েছিল 6 আগস্ট 1945, নাগাসাকিতে পড়েছিল 9 আগস্ট 1945। অনেক লাখ লাখ মানুষ সেখানে মারা গেছে। হি হ্যাড হার্ড, সে শুনেছে যে ব্লাস্টে এতটা এনার্জি বেরিয়েছে যে পুরোপুরি আগের যত ডিস্ট্রাকশন ছিল পৃথিবীতে, এর আগে যত বোম ফেটেছে, যত ধ্বংস হয়েছে, তার এর থেকে বেশি কোনোটি ঘটাতে পারেনি। কারণ আর এখানে একটা মানে মৃত্যু যেন নাচ করছিল, মৃত্যু যেমন শিব তাণ্ডব আমরা জানি, মৃত্যু সেরকম সেখানে নাচ করছিল, প্রতিটি জীব প্রতিটি জিনিসকে ধ্বংস করে দিয়েছে। দ্য ফ্লেমস দ্যাট ব্রোক আউট অফ দ্য বোম ওয়ার বার্নিং অ্যান্ড মেল্টিং এক্সপ্লোডিং বিল্ডিংস, মানে সেখানে কি হয়েছিল, বোম থেকে এত এনার্জি বেরিয়েছে,
এত আগুন বেরিয়েছে সেখান থেকে বিল্ডিং এবং জিনিসপত্রগুলোকে পুরোপুরি মিটিয়ে দিয়েছে, ধুলো করে দিয়েছে। তারপর scared of heat of the bomb, people had jumped into lakes and rivers, but the water was boiling and the people too were burnt and killed. মানে মানুষরা ভয় পেয়ে যখন এত উত্তাপ অনুভব করেছে, মানুষরা কী করেছে, জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, নদীর মধ্যে, তা পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। কিন্তু পুকুরের জলও নাকি একদম ফুটছিল, পুরো আগুনে একদম এত গরম হয়ে গেছিলো, ফুটছিল। মানুষ যখন সেটা ঝাঁপ দিল বা অন্যান্য প্রাণী ঝাঁপ দিল, তারা একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেল আর সেখানে মারা গেল। আর কি, জলের মধ্যে সেই প্রাণীগুলো আগে থেকে যারা ছিল তারা তো একবারে মরেই গেছে সিদ্ধ হয়ে। অ্যানিমালস, পশু পাখি, গাছ, সেখানকার যে আগাছা, ভাবস মানে সেই যে ছোট ছোট গুল্ম গাছগুলো, সেখানকার ফুলগুলো সব কিছু একদম কি ছাইয়ে পরিণত হয়েছে। আর অ্যাটমিক এনার্জি সেখানে এতটা বেশি, সেখানে একটা পরমাণু এনার্জি বেরিয়েছে যেটা কি সেখানে শুধু থামেনি, এটা অ্যাটমসফিয়ারে মানে সেই বায়ুতে প্রবেশ করেছে। আর বায়ুর মধ্যে প্রবেশ করে সেটা রেডিয়েশন ছড়িয়েছে, মানে ধ্বংস করার সঙ্গে সঙ্গে বায়ুর মধ্যে সেই ছোট ছোট ইউরেনিয়ামের পার্টিকেলসগুলো মিশে গেছে আর সেগুলো হাওয়ার দ্বারা অন্যান্য দিকে চলে গেছে। ঠিক আছে, এর ফলে কি হয়েছে যে এটা একটা মানে ইররিভার্সিবল বায়োলজিক্যাল চেঞ্জেস ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। এটার দ্বারা কী হয়েছে, সেই এলাকার মধ্যে আগামী 300-400 বছর মানে আরও 200-300 বছর সেখানে যত প্রাণী জন্মাবে আর যত গাছ জন্মাবে তাদের মধ্যে রোগ থাকবে, কোনো ধরনের রোগ থাকবে। সেগুলি কি পঙ্গু হয়ে যাওয়া, ক্যান্সার হওয়া বা অন্যান্য যেগুলি রোগ থাকে ভিতরের। ঠিক আছে, অ্যাজ দ্য নিউজ অফ অ্যাটমিক অ্যাটাক রিচড আইনস্টাইন, হি বিকেম অ্যাওয়ার অফ দিস গ্ল্যারিং হরর অফ দ্য অ্যাবিউজ অফ অ্যাটমিক এনার্জি, হিজ ডিস্ট্রেস রেস্টলেস নিউ নো বাউন্ডস। যখনই সে খবরটা পেল যে অ্যাটম বম আবার ব্লাস্ট করা হয়েছে, সে বুঝতে পারলো যে অ্যাটম বমটি কত খারাপ খারাপ কাজে ইউজ করা যেতে পারে এবং সে পুরোপুরি একদম চিন্তায় মগ্ন হয়ে গেল এবং পুরোপুরি অস্থির হয়ে গেল যে তার কোনো সীমাই থাকলো না। হি কুড নট কন্ট্রোল, সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আর পিকড আপ হিজ ভায়োলিন, সে তার হাতে ভায়োলিন সে নিল আর সেটা বাজাতে শুরু করলো যাতে তার মনটি অন্যদিকে করতে পারে। কারণ সে পুরোপুরি তখন পাগলের মতো ফিল করছিল যে তার ফর্মুলা দিয়ে এই অ্যাটমিক বোম তৈরি করা হলো, যেটি সে ভেবেছিল যে এনার্জির কাজে ইউজ হবে, অর্থাৎ একটি শহরকে চালনা করার জন্য, বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই জন্য ইউজ হবে, কিন্তু তারা সেটিকে বোম বানিয়ে ফেলেছে এবং পুরোপুরি দুটো শহরকে ধ্বংস করে দিয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তাহলে গাইস, আনসিনটি বুঝতে পারলে এবার আমরা আনসিন সলভ করে নেব। তারপর যখন আইনস্টাইন বসেছিল আমরা জানতে পারলাম সেটা 9 আগস্ট ছিল 1945, সময়টা ছিল সূর্যাস্তের টাইম মানে ইভিনিং। তারপর হিরোশিমা নাগাসাকিতে মানুষরা ওয়াটারের মধ্যে কেন ঝাঁপ দিয়েছিল? কারণ সেই হিট থেকে বাঁচার জন্য, সেই অ্যাটম বম দ্বারা, নাকি আগুন থেকে বাঁচার জন্য? আগুন থেকে না, হিট থেকে বাঁচার জন্য, মানে উত্তাপটা থেকে। আগুন আলাদা জিনিস, আগুন মানে হচ্ছে একদম যেটা হিট, আগুন পুড়িয়ে দিচ্ছে এরকম না, এত গরম হয়ে গেছিল। দেখো, গরম হওয়া আর আগুনের মধ্যে কিন্তু তফাৎ আছে। যেমন গরমকালে গরম লাগে, তাই বলে কি আগুন জ্বলছে আমাদের পাশে? একদমই না, তাই না? সেরকম এই গরমটা এত বেশি হয়ে উঠেছিল যে জলগুলি ফুটতেছিল, টকবক করছিল, আর সেখানে তারা ঝাঁপ দিয়ে দিচ্ছে, তো সেখানে গিয়ে মারা গেছে। বাইরে থাকলেও মরবে, ভেতরে থাকলেও মরবে। তো এ নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে? তারপর হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আইনস্টাইন ডিড আইনস্টাইন স্টার্ট প্লেইং? এটা তোমরা অ্যান্সার করো। কোন জিনিসটি বাজাচ্ছিল? ভায়োলিন মুখ থেকে বেরিয়ে গেল, তাহলে বলে দিই আর কি। পেনসিভ বলতে কি বোঝানো হয়েছে? পেনসিভ বলতে কি বোঝানো হয়েছে এটি তোমরা অ্যান্সার করো। আচ্ছা থাক, এটি একটু কঠিন আছে, আমি বলে দিচ্ছি। পেনসিভ মানে বোঝানো হয়েছে বিষণ্ণ, ঠিক আছে, সরোফুল। এরপরেরটা তোমাদের জন্য থাকলো, প্রথম অ্যাটমিক বম হিরোশিমার উপরে যেটি পড়েছিল সেটি কবে পড়েছিল? 6 আগস্ট 1945, 8 আগস্ট 1945, নাকি 9 আগস্ট, নাকি সেই 7 আগস্ট না 9 আগস্ট? তোমরা আমাকে এটা কমেন্টে জানাও। হুইচ অফ দ্য ফলোয়িং মিনস লিকুইফাই? কোন জিনিসটা দিয়ে লিকুইফাই বোঝানো হচ্ছে? লিকুইফাইং মানে কি? জলে পরিণত করা, তরলে পরিণত করা। পোড়ানো একদম না। মেল্টিং হতে পারে। এক্সপ্লোডিং মানে বিস্ফোট করে দেওয়া, একদমই না। বয়েলিং মানে কি? বয়েলিং মানে হচ্ছে সিদ্ধ করা, না।
এটা হয়ে যাবে মেল্টিং। মেল্টিং মানে তরলে পরিণত করা। সাপোজ হয়ে নাও একটি লোহাকে এত হিট দেওয়া যে সেটা তরলে পরিণত হয়ে যায়, সেটাকে বলে লিকুইফাইং বা মেল্টিং। অ্যাটম বোম কোথায় কার দ্বারা ড্রপ করানো হয়েছিল? সেই নিষ্ঠুর দেশ আমেরিকার দ্বারা করা হয়েছিল ড্রপ জাপানের উপরে। ঠিক আছে, হোয়াট ওয়াজ সাপোজ টু এফেক্ট দ্য পিপল অফ জেনারেশন কাম, মানুষরা যারা সেখানে জন্ম নেবে তাদের সঙ্গে কি হবে? বায়োলজিক্যাল চেঞ্জেস হবে, মানে তাদের অনেক রোগ থাকবে শরীরে। হোয়াট হ্যাপেন টু অ্যানিমালস ইন দ্য ওয়াটার অফ দ্য অ্যাটমিক ব্লাস্ট, কি হয়েছিল? যারা যেই প্রাণীগুলো ওয়াটারে থাকতো তারা ওয়াটার থেকে বেরিয়ে এসেছিল? না। তারা সেফ ছিল? না। বয়েল টু ডেথ? ইয়েস, তারা সিদ্ধ হয়ে গেছিল, সিদ্ধ হয়ে মরে গেছিল। মানে মাছ বলো, কুমির বলো, সব সিদ্ধ হয়ে মারা গিয়েছিল। ঠিক আছে, আর মানুষরাও সেখানে ওই একই জিনিস হয়েছিল। দ্য রেস্টলেসনেস অফ আইনস্টাইন নিউ নো বাউন্ডস হোয়েন হি হার্ড দ্যাট, যখন মানে আইনস্টাইন একদম অস্থির হয়ে উঠলো যখন কি শুনলো সে, যে ব্লাস্টটা অনেক এনার্জি দিয়েছে। না, আমেরিকা হ্যাড ড্রপড অ্যাটম বম, হতে পারে ল্যাক্স অফ পিপল আর কিল্ড, নাকি সাউন্ড অফ ভায়োলিন। এটা হবে আমেরিকা আরেকটি অ্যাটম বোম যখন ফেলেছে সেটা শুনে সে অস্থির হয়ে উঠেছিল। বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি আশা করছি তোমাদেরকে এই সেটটি আমি ভালো মতো করাতে পারলাম। এটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি সেট ছিল। এটি যদি তোমরা করতে পেরেছো আর তোমরা আমার আগে আগে অ্যান্সার দিতে পেরেছো, তাহলে পুরোপুরি তোমরা এইচএসের জন্য প্রস্তুত। আর যারা পারোনি তাদের জন্য আমার সেই সাজেশন ব্যাচটি রয়েছে, বা ইংলিশের জন্য আলফা ব্যাচ রয়েছে। আমার অ্যাপটি ডাউনলোড করে অবশ্যই দেখতে পারো। কিছু টাকার বিনিময়ে তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারো। এই সময় আর সেটিকে অবহেলা করো না গাইস। তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য। সি ইউ সুন গাইস।